পেয়ে জোরে জোরে কেঁদে দেয় হেমন্ত। অর্থ ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, ডোন্ট ক্রাই হেমন্ত, এইভাবে কাঁদলে হবে? কাঁদিস না হেমন্ত। হেমন্ত চিৎকার করে বলে, সব আমার জন্য হয়েছে ভাই। আমি যদি ওদের দায়িত্বশীলভাবে বাড়িতে পৌঁছে দিতে পারতাম তাহলে এমনটা হতো না। সব আমার জন্য হয়েছে। এটা তোর ভুল ধারণা। তুই সাথে থাকলেও কিছুই আটকাতে পারতি না। আল্লাহ যা চান তাই হয় হেমন্ত। যদি ওনাদের সাথে থাকতিও তাহলে রাহিদের সাথে সাথে তুইও আজ হসপিটালে ভর্তি থাকতি, কারণ কোনো কিছু আটকানোর ক্ষমতা আল্লাহ ছাড়া আমাদের কারো হাতে নেই হেমন্ত। এখন নিজেকে সামলা, শান্ত কর নিজেকে। এভাবে যদি তুই ভেঙে পড়িস, রাহিকে সামলাবে কে? তুই ছাড়া ওনাকে কেউ সামলাতে পারবে না। নিজেকে শক্ত কর হেমন্ত। এখন ওঠ, এরশাদ আঙ্কেলের জানাজার ব্যবস্থা করতে হবে। রাহির কখন জ্ঞান ফিরে সেটা ডাক্তার কোনো নির্দিষ্ট সময় দেয়নি। আঙ্কেলকে কবর দিতে হবে। অর্থের কথায় হেমন্ত কান্না থামালো। হ্যাঁ, ভাই তো ঠিকই বলেছে। ওকে যে শক্ত হতে হবে। মেয়েটার যে আজ সর্বহারা। বাবা নেই, মা তো থেকেও নেই। প্রাহিকে যে একা এখানে, হেমন্ত আর ইসি ছাড়া ওর আপনজন যে কেউই নেই। না, ওকে এভাবে ভেঙে পড়লে চলবে না। হেমন্তকে নিজেকে সামলাতে হবে দেখে বুক চিরে দীর্ঘশ্বাস ফেলল অর্থ। বুকটা কষ্টে জ্বলে যাচ্ছে, হৃদয়টা ছিন্ন বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে পড়ে আছে। নিজেকে অনেকটা অসহায় লাগছে অর্থের। মাত্র কয়েক ঘন্টার জন্য পরিচয় মেয়েটার জন্য এত কষ্ট কেন লাগছে অর্থের? নাকি স্বাভাবিক মানুষের মতোই নিজেরও কারো কষ্টের সামান্যতম শোকাহত? কিন্তু আরো কত মানুষদের দেখেছে ওদের প্রিয়জনদের হারাতে। আর অফিসের এমপ্লয়ীদের কারো মা মারা গেলে, বাবা মারা গেলে অর্থ সেখানে যেত। ওদের কান্না দেখে একটু খারাপ লাগতো, কিন্তু আজ মাত্রা অতিরিক্ত কষ্ট হচ্ছে। চোখজোড়া তাদের অশ্রু বিসর্জন দেওয়ার জন্য অনুমতি চাইছে। কিন্তু অর্থ তো দুর্বল হৃদয়ের মানুষ না, সে কিছুতেই কাঁদবে না। নিজেকে সবার সামনে দুর্বল প্রমাণ নেহাত বোকামি ছাড়া কিছুই না। আর অর্থ তো সেসব বোকামি একদম করে না। কেটে গেছে 8 ঘন্টা। এরশাদ সাহেবের জানাজা সম্পূর্ণ হয়েছে অনেক আগেই। ওনার জানাজা শেষ করে সবাই আবারও হাসপাতালেই অপেক্ষা করছে প্রাহির জ্ঞান ফেরার জন্য। হিয়াজ, রায়হানা, হ্যানা, হিয়ান্ত ওনাদের বাড়ি পাঠিয়ে দিয়েছে অর্থ। শুধু শুধু হাসপাতালে এত মানুষের ভিড় করা ঠিক না। আর এমনিতেও তারা বুড়ো মানুষ, সারা রাত নির্ঘুমাত থাকলে তারাও অসুস্থ হয়ে পড়বেন। ইহি আর হেমন্তকে জোর করেনি অর্থ, কারণ ও জানে ওদের হাজার বললেও এখান থেকে সরানো যাবে না। আর ইসি যেহেতু মেয়ে, তাই ও একা এখানে থাকাটা ভালো দেখায় না। এজন্য হিয়াও এখানে থেকে গেছে। অপেক্ষার পালা শেষ করে একজন নার্স আসলো, অস্থির কণ্ঠে বলে, পেশেন্টের জ্ঞান ফিরেছেন। তিনি বারবার তার বাবা মাকে দেখার জন্য জেদ করছেন। আমি কিছুতেই ওনাকে সামলাতে পারছি না। প্লিজ আপনারা কেউ চলুন। সবাই দৌড়ে গেল প্রাহির কেবিনের সামনে। প্রাহির কান্নারত কণ্ঠস্বর শোনা যাচ্ছে। অর্থ চোখের ইশারায় হেমন্ত আর ইসিকে বলল ভিতরে যেতে। ইসি আর হেমন্ত তাই করলো। এদিকে হেমন্ত প্রাহির কাছে যেতে প্রাহি কাঁদতে কাঁদতে বলে, এই হেমন্ত, আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি তো ঠিক আছি। আমি কতক্ষণ যাবত বলছি আমাকে আব্বু আম্মুর কাছে নিয়ে যেতে। তো এই নার্স কিছুতেই আমায় যেতে দিচ্ছে না। তুই এসেছিস ভালো হয়েছে। এখন আমাকে নিয়ে চল না আব্বু আম্মুর কাছে। ওনারা কেমন আছে আমি নিজে চোখে দেখবো হেমন্ত। প্রাহিকে এমনভাবে কান্না করতে দেখে অর্থ চোখ বুজে ফেলল। মেয়েটার কান্না সহ্য হচ্ছে না ওর, একদম সহ্য হচ্ছে না। এই কণ্ঠকৃত প্রতিটা বাক্য তীরের ন্যায় বুকটা ঝাঁঝরা করে দিচ্ছে ওর। এদিকে হেমন্ত আর ইসি কিছুতেই সামলাতে পারছে না প্রাহিকে। অস্থির আচরণ করছে মেয়েটা। এরকম আচরণে 2-3 বার পায়ে আর মাথায় ব্যথা অনুভব করায় কুকিয়ে উঠেছে, তাও দমে যায়নি ও। সকল ব্যথা এক সাইডে ফেলে দিয়ে নিজের বাবা মার জন্য পাগল হয়ে গিয়েছে প্রাহি। প্রাহিকে সামলাতে না পেরে হেমন্ত প্রাহির গালে চড় মারল। সবাই অবাক হয়ে গেল, এই অসুস্থ প্রাহিকে হেমন্ত চড় মারল, তাও এত জোরে। হেমন্ত রেগে চিল্লিয়ে বলে ওঠে, আঙ্কেল আর নেই প্রাহি। আঙ্কেল আমাদের সবাইকে ছেড়ে পরকালে পাড়ি দিয়েছেন। আর আন্টি চিরদিনের জন্য কোমায় চলে গিয়েছেন। সত্যিটা মেনে নে প্রাহি, মেনে নে এটা। ইসি ফুপিয়ে কেঁদে উঠল। প্রাহির এই অবস্থা ওর বিন্দুমাত্র সহ্য হচ্ছে না। প্রাহি হেমন্তর এমন বিষাক্ত বাক্যগুলো সহ্য করতে না পেরে তৎক্ষণাৎ জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে হেমন্তের বুকে। হেমন্ত প্রাহিকে দুহাতে আগলে নেয়, তারপর আলতো করে শুইয়ে দিয়ে কান্নারত ইসির দিকে তাকায়। শীতল কণ্ঠে বলে, কান্না করিস না ইসি, ওকে এখন আমাদেরকেই সামলাতে হবে। কাঁদিস না প্লিজ। আমরা ছাড়া যে
ওর আর কেউ নেই রে, ও যে আজ থেকে এতিম হয়ে গেল, আমরা এখন আর একমাত্র ভরসা। ইসি, তুমি কি সেদিন কিছুই দেখোনি? মানে তুমিও তো ছিলে গাড়িতে, তাই না? তাহলে তুমি আগে থেকেই কি কোনো আন্দাজ করতে পারোনি, বা এমন কিছু মনে হয়নি যে তোমাদের আগে থেকে কেউ ফলো করছে? অর্থের প্রশ্নে ইসি নাবোধক মাথা নাড়ালো, আস্তে করে বলে, আসলে ভাইয়া, গাড়িতে উঠে তো আর কেউ পেছনের দিকে তাকিয়ে থাকে না, তাই না? আমার ক্ষেত্রেও তাই। তবে রাহিররা যখন আমাকে আমার বাসায় ড্রপ করে দিয়ে চলে আসছিল, আমি ওদের গাড়ির পেছনে আমি একটা ট্রাক দেখেছিলাম। আমাদের বাড়ির রাস্তা অনেক সরু, ওখান দিয়ে ট্রাক যাওয়া আসা করে না। করলেও যদি আমাদের এলাকায় কেউ দরকারি জিনিসপত্র আনে তখন আসে। তবে ওই সময় এত রাতে সেখানে ট্রাক আসা একটা সন্দেহের মধ্যে পড়ে। এটা আমার ব্যর্থতা ভাইয়া। আমার মাথায় একটুও খেয়াল আসেনি যে ওই ট্রাকটাই ওদের গাড়ি অ্যাক্সিডেন্ট করাতে পারে। অর্থ দীর্ঘশ্বাস ফেলল। ইসি বলল, ভাইয়া, আমি একটু প্রায়ীকে দেখে আসি। অর্থ মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তারপর আরাফকে উদ্দেশ্য করে বলে, ওই ট্রাক ড্রাইভারকে যে করেই হোক ধরতে হবে। কোনো খোঁজ পেয়েছিস ওই লোকের? আরাফ ব্যর্থ শ্বাস ফেলল, হতাশ কণ্ঠে বলে, অনেক চেষ্টা করেছি খোঁজার, কিন্তু পাচ্ছি না। ওই জয়ের কোনো খোঁজ নেই। আমার মনে হয় দুটোই গা ঢাকা দিয়েছে একসাথে। না, এইভাবে হবে না। আমাদের আরো কড়াভাবে আমাদের লোকদের কাজে লাগাতে হবে। অর্থ রাগী কণ্ঠে বলে, ঘোড়ার ঘাস খাচ্ছে নাকি ওরা? 2 দিন যাবৎ খুঁজে চলছে, কিন্তু কোনো ইনফর্ম আমাদের জানাতে পারছে না। ড্যাম ইট! রাগে চেয়ারে জোরে একটা দেয়ালে ঘুষি মারল অর্থ। আরাফ অর্থকে রেগে যেতে দেখে বলল, রাগিস না প্লিজ। আমরা জলদি খুঁজে পাবো ওদের। পুলিশও তো ওদের কাজ করছে। জলদি ওই কুকুরের বাচ্চাদের ধরতে পারবো আমরা। তাই কর, যত দ্রুতভাবে পারিস। অর্থের কথায় আরাফ মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তারপর চলে গেল। অর্থ তাকালো কেবিনের কাচের দরজার দিকে। সেখানে দেখা যাচ্ছে প্রাহিত চুপচাপ বসে আছে, আর ইসি এবং হেমন্ত ওকে খাওয়ানোর চেষ্টা করছে। আজ 2 দিন হয়ে গিয়েছে সেই ঘটনার। সেদিন যখন প্রাহির জ্ঞান ফিরে আসে, মেয়েটা সেদিন থেকে একটা কথা অবধি বলেনি কারো সাথে। চুপচাপ বসে থাকে নিস্তেজ মানুষদের মতো। মনে হয় মেয়েটা বেঁচে তো আছে, কিন্তু ওর ভিতরে কোনো রুহ নেই। কেমন নিষ্প্রাণ হয়ে আছে সব সময়। প্রায় আধ ঘন্টার চেষ্টায় পরেও যখন প্রাহিকে কিছুই খাওয়াতে পারল না হেমন্ত, তখন কেবিন থেকে বের হয়ে আসলো। ওর সহ্য হচ্ছে না প্রাহির এই অবস্থা দেখে। হেমন্ত বাহিরে আসতেই অর্থ বলল, কিছুই খাইনি? হেমন্ত ছলছল চোখে ভাইয়ের দিকে তাকালো, ধরা গলায় বলে, এভাবে আর কতদিন চলবে ভাই? ওকে এই অবস্থায় দেখতে যে আমার একটু ভালো লাগে না। কিছু খায়নি 2 দিন যাবত, শুধু স্যালাইন চলছে ক্যানালার মাধ্যমে। এভাবে তো বেশি দিন বাঁচবে না, মরে যাবে ও। ওকে কাঁদাতে হবে হেমন্ত। এইভাবে কষ্ট নিজের মনের মাঝে রেখে গুমড়ে গুমড়ে মারা যাবে। ওকে মেনে নেওয়া শিখতে হবে, সত্যটা মেনে নিতে হবে। তুই চিন্তা করিস না, আমি যাচ্ছি ভেতরে, দেখি কিছু করতে পারি কিনা। হেমন্ত চোখ মুছে সম্মতি জানালো। অর্থ প্রাহির কেবিনে গেল। ইসি ইশারা করলো চলে যেতে, তাই ইসি চলে গেল। অর্থ আস্তে করে প্রাহির পায়ের কাছে বসলো। মেয়েটা এই 2 দিনে কেমন শুকিয়ে গেছে, চোখের নিচে কালি পড়েছে, চেহারায় লাবণ্যতা যেন হারিয়ে গিয়েছে। মাথায় ব্যান্ডেজ, হাতে ক্যানোলা লাগানো, বাম পাটা ব্যান্ডেজ করা। প্রাহিকে এই অবস্থায় দেখে অর্থের ঠিক কতটা কষ্ট হচ্ছে তা বলে বোঝাতে পারবে না। ভেতরটা জ্বলে পড়ে যাচ্ছে ওর। অর্থ আর একটু এগিয়ে বসলো প্রাহির কাছে, শান্ত কণ্ঠে বলে, কেমন আছো প্রাহি? প্রাহির কোনো জবাব নেই। অর্থ আবারও বলে, এইভাবে আর কতদিন মৌনতা পালন করবেন প্রাহি? এইভাবে চললে তো আপনি মরে যাবেন। আপনি মারা গেলে আপনার মায়ের কি হবে, সেই কথা একবারও চিন্তা করেছেন আপনি? আপনার বাবা আর নেই, আপনি তাদের একমাত্র সন্তান। এখন আপনাকেই সবার দায়িত্ব নিতে হবে। আপনার মাকে বাঁচাতে হবে। আপনার বাবা কি আপনার এই অবস্থা দেখে খুব খুশি হচ্ছেন আপনি মনে করছেন? না, একদম ভুল ভাবছেন আপনি। আপনাকে এই অবস্থায় দেখে তিনি মরেও শান্তি পাচ্ছেন না। এভাবে হার মেনে নিলেন? এইভাবে চলবে কিভাবে প্রাহি? আপনাকে যে এই নিষ্ঠুর পৃথিবীর সাথে লড়তে হবে। আপনার বাবার হত্যাকারীকে খুঁজে বের করতে হবে, তাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে হবে। আপনার মায়ের এই অবস্থার পেছনে যে দায়ী, তাকে তার সর্বোচ্চ শাস্তি দেবেন আপনি। কিন্তু আপনার মাঝে সেরকম কোনো মনোবলই আমি দেখছি না। কেমন সন্তান আপনি? আপনার বাবা মায়ের এই অবস্থার জন্য তাকে শাস্তি না দিয়ে আপনি নিজে শাস্তি দিয়ে গুমড়ে মরছেন এই হাসপাতালে। এইভাবে হবে না প্রাহি, আপনাকে শক্ত হতে হবে। আপনার মায়ের জন্য আপনাকে বাঁচতে হবে। নিজের মায়ের জন্য আজীবন লড়তে হবে এই নিষ্ঠুর পৃথিবীর বিরুদ্ধে। কথাগুলো পড়লে অর্থ তাকালো প্রাহির দিকে। প্রাহির চোখ জোড়া ছলছল করছে। অর্থ এগিয়ে গিয়ে প্রাহির বাহু ধরে ওর মুখোমুখি হলো।
গম্ভীর কণ্ঠে বলল, কাঁদুন প্রাহি, আজ প্রাণ ভরে কাঁদুন। আজই যেন আপনার শেষ কান্না হয়। নিজের সবটুকু কষ্ট উজাড় করে কেঁদে ভাসিয়ে দিন, যেন আজকের পর থেকে আর কেউ আপনাকে কাঁদাতে না পারে। নিজেকে এতটা পাথর বনে রূপান্তর করবেন। কেঁদে নিন প্রাহি, কাঁদুন। আপনার বাবা আর নেই প্রাহি। আপনার মা হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছেন। তাদের জন্য আজ শেষ কান্না কেঁদে নিন। অর্থের কথা শেষ হতে দেরি প্রাহীর হাউমাউ করে কাঁদতে দেরি নেই। মেয়েটা পাগলের মতো কান্না করছে। অর্থ হ্যাঁচকা টানে প্রাহীকে নিজের বুকের মাঝে চেপে ধরল। কাদার জন্য কারো ভরসাযোগ্য প্রশস্ত বুকটা পেয়ে যেন আরো কান্নায় ভেঙে পড়ল প্রাহী। নিজের সবটুকু কষ্ট আজ কেঁদে কেটে অর্থের বুক ভাসিয়ে দেবে। প্রাহী কাঁদতে কাঁদতে বলে, আমার বাবা, আমার বাবার নেই। আমার বাবা, আমি এরপর থেকে কার কাছে নালিশ করব? কার কাছে হেমন্তের নামে বিচার দিব আমি? কে আমায় তারপর আদরে ভাবে বুকে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিবে? আমার আম্মু তো আর কোনো দিন আমায় বকা দিবে না। কেন হলো এমনটা আমার সাথে? কি পাপ করেছি আমি? আমি সবটা হারিয়ে শূন্যের কোঠায় চলে গেলাম। আমার বাবাকে মেরে ফেললো ওরা। আমার ভরসার জায়গাটুকু ওরা কেড়ে নিল আমার কাছ থেকে। আমাকেও কেন মেরে ফেললো না ওরা? আমায় কেন বাঁচিয়ে রাখলো? আমি আমার বাবার কাছে যাব। আমি বাবাকে দেখবো। আমি বাবার বুকে মাথা রাখবো। নিয়ে চলুন আমার বাবার কাছে। আমি বাবার কাছে যাব। অর্থের চোখ জোড়া লাল হয়ে আসেন। কণ্ঠনালীতে কান্না আটকে রাখার জন্য ব্যথা অনুভব হচ্ছে। এই মেয়েটার বুক ফাটা আহাজারি শুনে ওর নিজের কলিজা ছিঁড়ে যাচ্ছে। অর্থ প্রাহীর মাথা হাত বুলিয়ে দিতে দিতে বলে, কাঁদে না, আর কাঁদে না। নিয়ে যাব আঙ্কেলের কাছে। একটু সুস্থ হয়ে উঠুন আপনি। প্রাহী উঠে বসলো, চিৎকার করে বলে, না,